যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে কারো বিরুদ্ধে থানায় এফআইআর করতে পারেন, আদালতে গিয়ে এই পিআইএল করতে পারেন, এটা আলাদা ব্যাপার। থানা কর্তৃপক্ষ যে আইনানুগভাবে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না তার বিচার করবেন, আদালতেও তাই। কিন্তু প্রায় এ প্রসঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি গতকাল কৈলাসহরে একটা সরকারি একটা কর্মসূচিতে, পার্টির কর্মসূচি রাষ্ট্রীয় কর্মসূচি হলো আলাদা, সেখানে যা খুশি বলেন তারা বলতেই পারেন, কিন্তু একটা সরকারি কর্মসূচিতে সেখানে এসে এই কথাগুলি বলছেন। আমি তো বলবো তিনি যে চলমান যে ঘটনাবলী এই সরকারকে কেন্দ্র করে তাদের এই বিদ্যুৎ ব্যবস্থা, বেকার যুবক থেকে শুরু করে গ্রামীণ মানুষের কাজের ব্যবস্থা, আইন শৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা, সার্বিকভাবে ত্রিপুরাজ্যের এই সরকারের তাদের অপদার্থতা, অকর্মণ্যতা যত বেশি এটা ব্যাগ্রভাবে আজকে এই জনসমক্ষে উঠে আসছে, প্রতিদিন সমাজের বিভিন্ন অংশের মানুষ, কোথাও ছাত্রছাত্রীরা, কচি কাচারা, কোথাও গ্রামের কৃষক, কোথাও গ্রামবাসী, কোথাও বেকার যুবক এবং অন্যরা যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তা রুখো করছেন, অফিস কাছারিতে ধর্ণা দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে প্রায় সমালোচনার বন্যা বইছে, পত্রপত্রিকাগুলোতে পাতায় পাতায় শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, তার একটা জবাব দিতে পারছে না। তার সাথে গত 10 তারিখে 10ই আগস্ট 4টি বামপন্থী সংগঠন ত্রিপুরাজ্যের মধ্যে যে ঐতিহাসিক একটা গণ আন্দোলন সংগঠিত করেছে, জেল ভরো, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসছে। তো মুখ্যমন্ত্রী চোখে শস্যফুল দেখছেন, কি বলবেন কি বলছেন না। হ্যাঁ, কমরেড মানিক সরকার তিনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা, গণ আন্দোলনে সক্রিয় থেকে সর্বত্র নেতৃত্ব দিচ্ছেন। সেদিন এই জেলবরও সেখানে যখন পুলিশ, এই এক্সিকিউটিভ বা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে, সেখানে দাঁড়িয়ে বলেছেন যে এরকম একটা সফল কর্মসূচি করার মধ্য দিয়ে এই সরকার তার নীতি পাল্টাবে আমরা মনে করি না। ত্রিপুরার জনগণকে তার গণতান্ত্রিক আন্দোলনকে আরো দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে, আরো ব্যাপক মানুষকে সামিল করতে হবে। তো এই কথা বলা গণতন্ত্রের অন্যায়। আর তিনি তার এই বক্তব্যের এটাকে আরো সাপোর্ট দিতে গিয়ে সেখানে যখন ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসছিলেন, সাংবাদিকদের বলছেন 78 সালে নাকি এই বামফ্রন্ট নৃপেন চক্রবর্তী নেতৃত্বে অগণতান্ত্রিক পথে ক্ষমতা এসছে, 93 সালে রাষ্ট্রপতির শাসনের হাত ধরে এসছে। 78 সাল, 83 সাল, 93 সাল বা 2013 সাল অবধি আমাদের দেশের কোন দল বলতে পারবে
সেই দিনগুলোতে ত্রিপুরাজ্যের মধ্যে তাদের যারা পূর্বসূরীরা ছিলেন, ডক্টর মানিক সাহা তো সেদিন বিজেপি করতেন না, কংগ্রেস দলের ছত্রছায়ায় ছিলেন, সরাসরি রাজনীতিরা করলেও তাদের তরফ থেকে সমস্ত অভিযোগ এসছে। হ্যাঁ, ত্রিপুরাজ্যের মানুষ জানেন ডক্টর মানিক সাহা তিনি যখন প্রথম বিধানসভায় প্রবেশ করেন এই বর্দোয়ালিতে উপনির্বাচনের মাধ্যমে কিভাবে এসছেন। আমি ডক্টর মানিক সাহাকে স্মরণ করিয়ে দেব, সেদিন ওই দক্ষিণ ত্রিপুরা থেকে আপনাদের সোনার টুকরো ছেলেদের ভাড়া করে নিয়ে এসে হাতে সাদা রিবন কালো রিবন পরিয়ে পুলিশের সাথে যোগসাজশ করে নির্বাচনের আগের দিন থেকে সমস্ত বুথ দখল করে যদি এই ভোটটা না হতো, ডক্টর মানিক সাহা আপনি বিধানসভা প্রবেশ করতে পারতেন? আপনি তো গুহারা হারতেন। তারপর 23-এর বিধানসভা নির্বাচন হলো, আপনার বলতে লজ্জা হচ্ছে না? কাদের সাথে গোপন চুক্তি করে ভোট ভাগাভাগি করে আপনারা ক্ষমতায় এসছেন? তারা কারা? এই সেদিন ভিলেজ ইলেকশনে, এই এডিসি ইলেকশনে আপনি সেই দলকে বলছেন কোত্থেকে রাং আসে, মিসা পার্টি, মারামারি পার্টি। সেই দলে যারা আছে তারা কারা? কাজেই ভারতীয় জনতা পার্টি ডক্টর মানিক সাহাদের এরকম ভাবে গণতন্ত্রকে টুটি চেপে ধরে, মিথ্যা ভাষণ, কালো টাকা হাত ধরে এরা ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন। আর তাদের মুখে যে গণতান্ত্রিক আন্দোলনে, যে গণতান্ত্রিক পথে লড়াইকে এগিয়ে যাওয়ার কথা যদি কেউ বলে, এটাকে এরা আমরা নামলে দেখিয়ে দেব, এটা কোন ভাষা? আমরা লক্ষ্য করছি আমরা নামলে কিন্তু কি হবে? আরে নামুন, কে বলছে আপনাদেরকে না নামার জন্য? কিন্তু গণতন্ত্র মেনে, সংবিধান মেনে নামুন, কার কত শক্তি দেখা যাবে। তো তার বক্তব্যে আমি বলবো এটা একটা প্রলাপ বকছেন তিনি, কারণ চোখে সর্ষে ফুল দেখছেন। শুধু জনগণের তরফ থেকে না, দলের তরফ থেকেও তার চেয়ারের 4টা পা, আমার মনে হয় চেয়ারের 3টা পা ধরে টানাটানি হচ্ছে। এখন কোন দিন বুমেরাং পড়ে যাবেন তো তারও কোনো নিশ্চয়তা নেই। এই জন্যই এরকম আবুল তাবুল প্রলাপ বকছেন, এটুকুই। এবং কিছু লোককে দিয়ে কেস করাচ্ছেন, আরও করান না। ত্রিপুরা রাজ্যে অন্তত 7টা থানা আছে, 7টা থানাতে কেস করান। কিন্তু আমরা যখন কেস করতে শুরু করব, রাজপথে দাঁড়িয়ে অমুকের চামড়া তুলে নেব আমরা, তারপরে ওই বঙ্গোপসাগরে ফেলে দেবেন, দূরবীন দিয়ে দেখা যাবে না। কাজেই কোনটা কগনিজেন্সে আসবে না আসবে আমরাও জানি। কাজে এভাবে ধমকিয়ে এই ত্রিপুরার জনগণকে তারা তাদের মুখ বন্ধ করতে পারবেন না। এইভাবে এটা তাদের ভেতরের ভয়টাকে এইভাবে প্রকাশ করছেন, এটাই হলো ঘটনা। আমাদের রাজ্য সরকার এই জাতীয় কতগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সিদ্ধান্তের ক্ষেত্রেতে তাদের বারে বারেই এটা ম্যাচুরিটির অভাব, অর্থাৎ ঠিক পরিণত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা দেখা যাচ্ছে। ত্রিপুরা যে গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, এই 3টা ক্যাটাগরির চাকরির ক্ষেত্রেতে সেখানে সেই 50-এর দশকে, 60-এর দশকে তখন ত্রিপুরার যে শিক্ষিত লোক ছিল না, তখন এটা ওপেন ছিল। কিন্তু পরবর্তীকালে
এবং বিশেষ করে বামপন্থী ফ্রন্ট সরকার যখন এখানে এই দুইটা ফেজে 35 বছর সরকার ছিল, শিক্ষা দীক্ষার অনেক উন্নতি ঘটে, তখন এই ক্যাটাগরির চাকরির ক্ষেত্রেতে যাতে এই স্টেটের ছেলে মেয়েরা তারাই এই সুযোগটা পান, অন্য প্রায় সমস্ত রাজ্যের ক্ষেত্রে যেমন এখানেও তা করেছিল। কিন্তু 18 সালে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেখানে চুপিসারে একদিক থেকে এরকম সরকারি নিয়োগে অনিয়ম এবং স্বজন পোষণের জন্য এবং বাইরে থেকে লোক এনে এই ত্রিপুরাজ্যে এই গ্রুপ বি, সি, ডি ক্যাটাগরিতে এখানে ঢুকিয়ে দেওয়ার জন্য চুপিসারে তারা এই পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট যে সার্টিফিকেট যে বাধ্যবাধকতা এটাকে তুলে দেয় এবং সেই স্রোত দিয়ে ওই বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবাংলা, আসাম থেকে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী সেই ক্ষেত্রেতেও ওরা কিছু লোককে ঢুকিয়ে দেয়। এটা নিয়ে যেন হইচই হলো, এরপরে বন্ধ করে দেওয়া হবে। এখন আবার সেদিন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি যদি কোনো ছাত্র লেখাপড়া করে তাদের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক হবে না। আমি বলবো এটা আরেকটা বেনুজল ঢোকানো, আরেকটা অনিয়ম এবং সে রাস্তা ধরে কিছু সুযোগ সন্ধানীকে সুযোগ পাইয়ে দেওয়ার একটা রাস্তা তৈরি করার একটা পথ খোলা হল। এতে আগামী দিন বহু দুর্নীতি হবে এবং এই একদিক থেকে অনিয়ম দুর্নীতি, আরেক দিক থেকে ত্রিপুরাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যারা চাকরির জন্য একটার পর একটা ইন্টারভিউ দিয়ে এবং এরকম রিক্রুটমেন্টের টেস্ট দিয়ে যারা বসে আছে, যে বহু হাজার হাজার শূন্য পদ থাকার পরও পূরণ করা হচ্ছে না, তাদের পেটে লাথি মারা হবে। এটা চরমভাবে এ রাজ্যের যুব বিরোধী, এ রাজ্যের বেকার বিরোধী একটা পদক্ষেপ হবে। আমরা বলবো সরকার তাদের সিদ্ধান্ত অতি সত্বর প্রত্যাহার করুক। হ্যাঁ, ত্রিপুরাজ্যের ক্ষেত্রেতেও ত্রিপুরাজ্যের সরকারের যে সমস্ত ক্ষেত্রেতে আমাদের রাজ্যে সেরকমভাবে উপযুক্ত, দক্ষ, প্রশিক্ষিত লোক পাওয়া যায় না, এই সমস্ত ক্ষেত্রেতে এবং প্রশাসনের উৎকর্ষ বাড়ানোর জন্য কিছু কিছু ক্ষেত্রেতে এটা উচ্চ পর্যায়ে হতে পারে। ইউনিভার্সিটির প্রফেসর, হাসপাতালের সুপার স্পেশালিটি ডাক্তার, বিশেষজ্ঞ, জুডিশিয়ারি ক্ষেত্রে তো আছেই, কিন্তু এইভাবে একটা ব্ল্যাঙ্কেট একটা এই কি বলে রাস্তা খুলে দেওয়া কোনো রাজ্যে এসব করেনি। এবং আরও বেশি আশ্চর্যের হলো, এটা খুবই কাকতালীয়, ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার যখন এই সিদ্ধান্ত ঘোষণা করছে ঠিক সেদিনেই অরুণাচল প্রদেশের সরকার, সেখানেও বিজেপি সরকার, সেখানে তারা বলছে অরুণাচল রাজ্যে সরকারি কোনো চাকরি পেতে গেলে পরে সমস্ত স্তরে অরুণাচলের সেখানকার যে অধিবাসী বিভিন্ন ট্রাইব, সেই ট্রাইবদের কোনো না কোনো ভাষা জানতে হবে। পিআরটিসি তো এটা তো এসেনশিয়ালি, ওটাও বিজেপি সরকার, এটাও বিজেপি সরকার, ওটাও ডাবল ইঞ্জিন, এটা ডাবল ইঞ্জিন।
তো এই হলো ভারতীয় জনতা পার্টি সরকারের দ্বিচারিতা, চরম বেকার বিরোধী, যুব বিরোধী। আমরা এর তীব্র বিরোধিতা করছি।